নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, কর্মচারী সমাজ সামগ্রিকভাবে সকল কর্মচারী সমাজ আজ আগামী যে সোমবার 18ই মে 2026 সেই দিকে তাকিয়ে আছে। আমরা প্রত্যেককেই বলেছি যে আপনারা নয়া সরকারের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠকের পর আমাদের বেতন কমিশন বকেয়া ডিএ মামলার যে বকেয়া পাওনা সেই সম্বন্ধে কি বার্তা পরিবেশন করে সেটা কিন্তু আমাদের সকলেরই শোনা উচিত। এর মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন ডিএ মামলা এই মুহূর্তে কোন অবস্থায়। আমি এর আগেও বলেছি যে ডিএ মামলা, দেখুন, গত 4 তারিখ যেদিন কাউন্টিং হয় সেদিন সরকারের যে অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমানি রেজিস্ট্রার অফ কোর্টের কাছে একটা প্রে করে 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য ডিএ মামলাটি। আমাদের 6 তারিখে মামলা ছিল, কিন্তু মামলাটি হয়নি। 4 তারিখের পর 6 তারিখ মামলাটি হয়নি। মামলাটি কে আমরা যে এগিয়ে এনে সেই মামলা যে কি হয় বা কি করবে না সেই ব্যাপারে আমরা কিন্তু অগ্রসর হচ্ছি না। কারণ স্বাভাবিকভাবে নয়া সরকার এসছে, নয়া সরকারের তরফ থেকেই আমরা মনে করছি 3 সপ্তাহ মামলাটি পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তার যে নমুনা বলা হয় বা উদাহরণ বলা হয় আগামী যে সোমবার, সেখানে কি বার্তা দেয় সেটা আমাদের কাছে অনেকটাই মূল্যবান। এখন প্রশ্ন হলো যে 7ম বেতন কমিশন এবং 5ম বেতন কমিশনের মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা। দেখুন, একটা কথা তো বাস্তব, রাজনীতিবিদরা কিন্তু এই বেতন কমিশন বকেয়া দিয়ে কিভাবে নির্ণয় হয়, কিভাবে দেওয়া হয়, এই বার্তাগুলো তারা বলতেও পারবে না এবং জানেও না, তাদের জানাটা সম্ভবও নয়। তাদের সহযোগিতা করে অর্থ দপ্তরের যে আমলারা আছে। এই 15 বছর অর্থ দপ্তরে যে সকল আমলা এই বিগত সরকারের তাবেদারি করে গেছে, তারা কিভাবে ডিএ হয়, কিভাবে বেতন কমিশন হয়, সেটা তাদের এখন সেই জ্ঞানটুকু আছে কিনা সেটা নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলতে পারি। এই যে ফিনান্স দপ্তরের যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি কি করছিল বলুন তো? গত 4 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের কি করছিল? তার সিদ্ধারা বলে কিছু নেই? তিনি জানেন না যে বকেয়া ডিএটা সর্বোচ্চ আদালত দিতে বলেছে? কম পাই বেশি পাই যেভাবেই দিয়েছে, এক শ্রেণীর কর্মচারী পেয়ে গেছে আর এক শ্রেণীর কর্মচারী পায়নি। কেন হবে তা? গ্যারান্টি রেট কর্মচারীদের সব ক্যালকুলেশন হয়ে ফিনান্স দপ্তরে চলে গেছে এবং কেএমসি এলাকায় যে সকল সরকারি কর্মচারীরা থাকে, আজকে একটা খবর এসছে যে স্যার আমার বাবা মারা গেছে, আমার কি হবে? কতটা দুঃখজনক! কি বলবো তাকে? তখন বললাম আপনার মা কি বর্তমান? বললো হ্যাঁ মা। তা আপনার প্রথম কাজ হবে মা যাতে পেনশনটা পায়। এই অভিশাপ কিন্তু ছাড়বে না। এই যে অর্থ দপ্তরের যে আমলাগুলো আছে, আমরা বারবার এই অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে বার্তা পাঠিয়েছি যে আপনি দিন, এক শ্রেণীর কর্মচারী যতটুকু পাক পেয়েছে তো। মৃত্যুর দোরগোড়ায় এসে 85, 80, 90 বছরের সরকারি কর্মচারীরা বা গ্যারান্টি এইডের যে কর্মচারীরা তারা পাবে প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর আটকে রেখেছে। তাদের দিয়ে বেতন কমিশন যদি করে, ভুল ভাল কিন্তু বার্তা পরিবেশন করতে পারে। আসল কথা, তারা তো ওই বিগত অর্থমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায় এইসব উপদেষ্টা কর্মচারীদের কিভাবে বাস দিতে হয় সেই উপদেশটা তারা দিয়ে গেছে।
মনোজ পন্থ চাকরি শেষ হয়ে যাবার পরে এখন তো পালিয়ে গেছে তারা সব কটা। এডিশনাল চিফ স্ট্রাইকে পাঁচবার আমরা বলেছি, কেন দেবে না তারা? তারা ইচ্ছে করে এই 4 তারিখ পর্যন্ত ইচ্ছে করে ব্যাংকগুলোকে ক্যালকুলেশন করে পাঠায়নি, যার জন্য তারা আজও পায়নি। এবার তার এর মধ্যে তো নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা নেই। মাননীয় শুভেন্দু অধিকারী সেদিন যে বার্তা দেবে সেই বার্তার উপরই নির্ভর করবে। আপনি দেখুন আজকে ষষ্ঠ বেতন কমিশন আমাদের চলছে, শেষ হয়ে গেছে 1/1/2026-এ। কেন্দ্রীয় সরকারের বেতনের সঙ্গে যে ডিএ 20 কিস্তি অলরেডি 60% তারা পেয়ে হজম করে ফেলেছে। আমরা 18% ডিএ পাই। সেখানে বাজেট হলো 5ই ফেব্রুয়ারি 2026। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী, বিদায়ী অর্থমন্ত্রী, এখন সবই বিদায়ী এক্স, যাই হোক বলার সময় হয়তো সেটা বেরিয়েই যাবে। বিগত দিনে অর্থমন্ত্রী 4% ডিএ ঘোষণা করলো, বললো এপ্রিল মাস থেকে। সেটা আমরা পেলাম না। আশ্চর্য ব্যাপার। বিধানসভায় বাজেট অধিবেশনে সেখানে ডিএ ঘোষণা হচ্ছে, বাজেট বইতে তা লিপিবদ্ধ হচ্ছে, সেই ডিএ আমরা পাইনি। এটাকে অপদার্থ সরকার বলবো না? বিগত সরকারটাকে অপদার্থ সরকার বলবো না? তাহলে আজকে 18% ডিএ। আমি আগেই বলেছি যে মুখ্যমন্ত্রী বা অন্যান্য রাজনৈতিক নেতাদের বেতন কমিশন, বকেয়া ডিএ, এই সবগুলো সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়। তারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, এটা স্বাভাবিক। তাহলে আজকে 18%, এই 18% ডিএটা যতক্ষণ না 60% ডিএ হবে, সেটা মার্চ হবে। এই আমাদের ষষ্ঠ বেতন, আরেকটা কথা বলে নিই, আমাদের ষষ্ঠ বেতন কমিশন ইকুইভ্যালেন্ট সপ্তম বেতন কমিশন, কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন। তার মূল কারণ হচ্ছে 2060 সালে ফার্স্ট যখন বেতন কমিশন হবে আর কি, তখন বেতন কমিশন হয়নি। মানে আমাদের এই রাজ্যের ঘোষ এবং কুণ্ডু নামে সেই সময়কার 2 আমলাকে নিয়ে একটা পে কমিটি করেছিল। তারপরে 71 থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে এরকম বেতন কমিশন হয়েছে। তাহলে ওই কমিটিটার জন্য আমাদের একটা বেতন কমিশনের সঙ্গে, মানে শুনতে বুঝতে মনে হয় যে আলাদা, কিন্তু না, আমাদের ষষ্ঠ, কেন্দ্রের সপ্তম। তাই আমাদের যা বেতন, কেন্দ্রেরও তাই বেতন। আমাদের বেতন 1 নম্বর 17,000 টাকা ষষ্ঠ বেতন কমিশনে, কেন্দ্রের 18,000 টাকা। তার এটাও কিন্তু অনেকে বলে কেন্দ্রের তো বেশি বেতন। না, কেন্দ্রের বেশি বেতন না, আমাদের 17,000 টাকা, তাদের 18,000 টাকা হয়েছে এই কারণে আমাদের 1 নম্বর স্কেলের রিক্রুটমেন্টের যে মিনিমাম কোয়ালিফিকেশন, গ্রুপ ডি যে হয়, সেখানে 8 পাস হলেই হয়ে যায়। অথচ কেন্দ্রীয় সরকারের কোনো 8 পাসে কোনো সরকারি কাজে নিয়োগ হয় না। সেখানে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন, তাই তাদের 1,000 টাকা বেসিকে বেশি। তো এই যে 18,000 টাকা, এই 18,000 টাকার সঙ্গে 60% ডিএটা যোগ হবে। তারপরে পে কমিশনের যে চেয়ারম্যান বা তার যে কমিটি, তারা সেই সময় দেখুন কতগুলো জিনিস আছে। সেই সময় যখন হবে তখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং কিছুটা অতিরিক্ত ব্যয়ও আমাদের তো হয়, কিছুটা সঞ্চয় করি। এগুলোর উপর নির্ভর করে নূতন বেতনটা কতটা হবে সেটা পে কমিশন ঠিক করে। এবং এটার কিন্তু আমাদের যে বেতন কমিশন হবে, কেন্দ্রীয় সরকারের যে এখন বেতন কমিশন হয়ে কাজ শুরু হয়ে গেছে, তারা যেভাবে নির্ধারণ করবে ঠিক সেটাই কিন্তু আমাদের হয়। কারণ এটা তো সর্বক্ষেত্রে, এখানে তো দেশ, পশ্চিমবঙ্গ তো একটা দেশের অঙ্গরাজ্য, দেশ হিসাবেই এখানে ক্যালকুলেশনটা হয় এবং আমাদের যা বেতন এবং সেম কেন্দ্রীয় সরকারের সেই বেতন হবে। এই হচ্ছে নিয়ম। তা সেক্ষেত্রে দেখুন, এইভাবে আমাদের ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশন
গঠন হবে, তারপরে সেটা আমরা হাতে পাবো। কবে পাবো সেটা তো আমি এই মুহূর্তে আমিও জানি না, কেউই জানে না। সেটা এই সরকার বলবে, বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলবে। আগামী সোমবার মারাত্মকভাবে ভাইটাল, আমরা সেই দিকে তাকিয়ে থাকব। এখানে যে পঞ্চম বেতন কমিশনের ডিএর ব্যাপারটা আরেকটু আমি বলে নিই, যেখানে আমরা 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত এখানে কিন্তু ব্যাকলগ অনুযায়ী আমরা ক্যালকুলেশন করেছি। সেখানে সরকার বলেছে যে মাননীয় ইন্দু মালহোত্রা কমিটির কাছে যে আমাদের যে HRMS এর সব ধরা আছে সেটা 16 সাল থেকে 19 সাল পর্যন্ত, তাই আমরা 4 বছরের আগে দিয়ে নিচ্ছি, তারপরে আমরা 1/4/8 থেকে দেব। তাদের উপর নির্ভর করেছিল সর্বোচ্চ আদালত, তাই তারা তাদের পারমিশন দিয়েছে কি না দিয়েছে সেটা আমরা জানি না, কারণ ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট আমাদেরকে দেয়নি। ইন্দু মালহোত্রা কমিটি কেন দেয়নি, সরকার কি বলল, ওখানে কি আছে সেটা আমাদের জানার অধিকার নেই। 3 বার মিটিং ডেকেছে, 2 বার মিটিং ক্যান্সেল করে দিয়েছে ইন্দু মালহোত্রা কমিটির। আমরা একবার উপস্থিত হয়েছি, ভয়াবহ অবস্থা। বর্তমান বিগত সরকার যে চলে গেল, তারা কর্মচারীদের মানে এক প্রকার দমন পীড়ন করে চলেছিল। নিস্তার পেয়েছি সবাই। আমি যে বর্তমান যে সরকার এসছে তার নীতিগত দিক বা তার নীতি আদর্শে আমরা না চললেও তাকে অসম্মানও করছি না, তাকে যে একদম আমরা প্রচুর পয়েন্ট দিয়ে রাখছি সেটাও না। আমরা নিশ্চয়ই দেখব, আমরা সবসময় বিরোধী হিসাবেই থাকতে চাই। আপনারা দেখেছেন যে শাসক দলে এখন কর্মচারী সংগঠনগুলো মানে ঢুকবার জন্য প্রতিযোগিতা লাগিয়েছে, সেটা সেই সরকার ঠিক করবে, সেটার মধ্যে আমরা ঢুকছি না, কিন্তু আমরা বিরোধী হিসাবেই থাকতে চাই। কর্মচারীদের যখনই স্বার্থ রক্ষা হবে না, তখন আমরা আন্দোলনে যাব, এককভাবে না হোক যৌথভাবে যাব। তাই বলছি যে নয়া সরকারের কাছে আমাদের আরো করজোড়ে আমরা অনুরোধ করছি। দেখুন, আপনার মুখের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মুখের দিকে চেয়ে আছে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ। সোমবার দিন বেতন কমিশন এবং বকেয়া ডিআই আপনারা আমাদের আশার আলো শোনান, তাতে আরো আগামী দিনে আরো আপনাদের আশীর্বাদ আমাদের তরফ থেকে সামগ্রিকভাবে কর্মচারী সমাজের দিকে থাকবে বলে আমি মনে করি। ভালো থাকবেন, নমস্কার।